আপনার বক্তব্য আপনি সাউথ আফ্রিকা আওয়ামী লীগের পক্ষে বক্তব্য শুরু করতে পারেন। এই সামনে থেকে সরুন। সবাই বসে যান, সবাই বসে যান। আরে আপনি অনুষ্ঠানটা দেখেন কেউ কি সাউন্ড সামনে থেকে সরুন, সামনে থেকে সরুন। আওয়াজ কমাইয়ে আমি একটু সামনে যাই। মহান মুক্তিযুদ্ধে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে স্বাভাবিক নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল। আমি সকল মুক্তিযোদ্ধার প্রতি আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। অত্যন্ত বেদনার সঙ্গে আমি স্মরণ করি 1974 সালের 15ই আগস্ট। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে নির্মম মামলা হয়। একই সাথে আমি হারিয়েছি আমার মা হারিয়েছে আমার ছোট 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল ও আমার ছোট 10 বছরের ভাইকে রাসেলকে যাত্রাকে বুলেট আমার কাছ থেকে খেয়ে নেয়। আমার জামালের নবপরিচিত বধূ সুলতানা এবং রোজি জামাল, যাদের সেই বিয়ে মেয়ে এবং তখন হচ্ছিল খাঁচকে বুলেটে বুকে রক্ত আমি এসেছিলাম। আমি তাদের কথা স্মরণ করি। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের তিনি পঙ্গু ছিলেন, তাকে রাষ্ট্রপতি মির্জা সেক্টর জামিলউদ্দিন এবং মুক্তিযোদ্ধা এবং আত্মমণি তার স্ত্রী তাদেরকে হত্যা 13 বছরের মেয়ে বেবি এবং 4 বছর রাত্রি সুকান রাজেশ সাংস্কৃতিক সহ বাংলাদেশের জনগণের ভোট ভাবের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যারা জীবন দিয়েছেন আমি তাদের শ্রদ্ধা জানাচ্ছি। এবং 2024 সালে ইউনুস বাহিনীর ঘাতকৃত্যে আমাদের যত নেতাকর্মী যারা হত্যা হয়েছে এবং পুলিশ, ছাত্র, শিক্ষক, সাংবাদিক এবং যারা নিহত হয়েছে আমি তাদেরও আজকের দিনে আমার একটা মধ্য দিয়ে আমরা বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছিলাম, মুক্তির অগ্রযাত্রায় অগ্রগামী ছিলাম। যখন বাংলাদেশ আর্থসামাজিক উন্নতির মাধ্যমে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছিল, মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত হয়েছিল, ঠিক সেই সময়ে একটি মানুষের ক্ষমতার লোভ এবং বাংলাদেশ নিয়ে যে খেলা
ফলে 2024 সালে সেই জুলাই তথাকথিত কোটা আন্দোলন এবং পুলিশ হত্যা, মানুষ হত্যা, অগ্নিসংযোগ করে মানুষকে হত্যা করার মধ্য দিয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করেন। এবং আমরা জানি সেদিন আমাকে এবং আমার ছোট বোন রেহানাকেও হত্যার পরিকল্পনা করা হয়েছিল। 15ই আগস্ট আমরা যেহেতু বেঁচে গিয়েছিলাম বোধহয় সেই জন্যই বারবার আমাকে আঘাত এবং বারবার হত্যার চেষ্টা। যাই না, আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাকে বাঁচিয়ে নিয়ে আসে। আর জানি না আমার অপরাধটা কি ছিল। এই বাংলাদেশ আমার বাবা স্বাধীন করেন, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্ব আমার হাতে নেন। সময় পেয়েছিলেন মাত্র 3 বছর 7 মাস 3 দিন। কোন নিরাপ পানি ছিল না, কোনো খেতে ফসল হয় না, গোলায় এক মুঠো ধান ছিল না। 3 কোটি মানুষের ঘর বাড়ি হারা, 1 কোটি মানুষ ভারতের আশ্রয় নিয়েছিল। তারপর শহীদ পরিবার, আহত মুক্তিযোদ্ধা, নির্যাতিত নারী, পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর আলবদর আল শামস এবং রাজাকার বাহিনী দ্বারা আমাদের বোনদের পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে তাদের ক্যাম্পে তুলে দেয়, বুদ্ধিজীবীরা হত্যা করে, দেশটাকে তাদের স্বাধীনতার চরমভাবে বিরোধিতা করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন আহত শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন, নির্যাতিতা নারীদের পুনর্বাসন করেন, ঠিক সেই একই সাথে আবার যুদ্ধাপরাধীদের বিচারও শুরু করেছিলেন। সেটা সম্পূর্ণ একই সাথে পাশাপাশি এই যুদ্ধে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যাত্রা শুরু করে বাংলাদেশের আত্মসমাজের উন্নতি করে বাংলাদেশের সম্পূর্ণ ফেডারেশন উল্লেখ করেন, যেটা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ছিল। যখন সবথেকে ফিরে আসে তখনই কিন্তু তাকে আঘাত করে এবং 15 আগস্টের ঘটনা ঘটায়। তবে আপনারা আবার দেখেন ঠিক 2024 সাল 2021 সালে আমরা 20 সালে জাতীয় পিতার জন্মশতবার্ষিকী এবং 21 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন আমরা উদযাপন করি, সেই সময় আমরা কিন্তু জাতিসংঘ কর্তৃক স্বীকৃত পাই উন্নয়নশীল দেশ হিসেবে। আমাদের চিন্তা শুরু 2026 সালে এবং তার প্রস্তুতি আমরা নিতে থাকি। মানুষের জীবনটা শান্তি সত্যি ফিরে আসে এমন সময় হঠাৎ কোনো কথাই বার্তা নাই কোটা আন্দোলন। ওটা তো আমি বাতিল করে দিয়েছিলাম, তারপর হঠাৎ সে আন্দোলন যে শুরু হলো এবং ছাত্রদের সব দাবি মানার পরেও তারা এক দফা দাবি, আর কিছুই না, তাদের একটাই লক্ষ্য ছিল আমাকে হত্যা করা, রেহানাকে হত্যা করা। 21 আগস্ট গেটের হামলায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দোয়া এবং জনগণের এবং আমার নেতা কর্মীদের মহৎ স্যাক্রিফাইসের মধ্যে আমি বেঁচে গিয়েছিলাম এবং এটা বারবার ঘটেছে আমার জীবনে। এবারেও আমি বেঁচে গেলাম আর বেঁচে আছি বলেই আজকে আপনাদের সাথে কথা বলতে পারছি। শুক্র আলহামদুলিল্লাহ যে আমি অন্তত আপনাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি। আপনারা প্রবাসে থাকেন, দেশের জন্য আমি জানি মন কাঁদে, তবুও আমাদের দেশের অর্থনীতিতে আপনারা অনেক অবদান রেখে যান, সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই। আর সেই সাথে সাথে এটুকু বলবো যে আজকে বাংলাদেশটাকে কোথায় নিয়ে গেছে। এই বাংলাদেশে আমি যখন সরকার গঠন করি 96 সালে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। ঘাটতি পূরণ করে আমি দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করি। 1600 মেগাওয়াট বিদ্যুৎ ছিল, 4300 মেগাওয়াট বিদ্যুৎ আমি উৎপাদন বাড়াতে সক্ষম হই। সাক্ষরতার হার মাত্র 45% ছিল, 65.5% উন্নীত করি। দারিদ্রের হার আমরা কমিয়ে আনি, মানুষের যোগাযোগ ব্যবস্থা করি। আওয়ামী লীগের আমলে কোনো দুর্ভিক্ষ নাই, মন্দা নাই, এটা পেয়েছিল। মানুষ একটা সুন্দর সব শুরু করেছিল। তখন একটা যারা ক্ষমতা এসেছিল বিএনপি জামাত জোট বাংলাদেশে 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে। শুধু তাই না, জঙ্গি সন্ত্রাসী কাজ, একদিনে 500 জায়গায় বোমা হামলা, অগণিত আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা, নানা ধরনের ঘটনা তারা ঘটে থাকে। দুর্নীতিটাই ছিল তাদের নীতি আর মানুষকে হত্যা করা এটাই ছিল তাদের একমাত্র কাজ। ওই অবস্থার মধ্যে দিয়ে আমাদের এমার্জেন্সি হলো এরপর 2008 নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে
300 সিটের মধ্যে 233টা সিট পেয়েছিল, আর বিএনপি পেয়েছিল মাত্র 30টা সিট। যখন সরকার গঠন করলাম তখনই কিন্তু চক্রান্ত শুরু, আর এই চক্রান্তটাই প্রথম দেখা গেল বিডিআর এর বিদ্রোহ। বিডিআর বিদ্রোহ শুধু পিলখানায় হয় নাই, আরো বিভিন্ন তাদের যে সমস্ত সেক্টর ছিল সেই সব সেক্টরগুলিতে হয়েছিল। আমরা অত্যন্ত ধৈর্যের সাথে সেগুলি মোকাবেলা করি। 15 জন আর্মি অফিসার এবং সাধারণ মানুষ সহ 73 জন মারা যায়। এই 57 জনের মধ্যে 43 জনই ছিল আওয়ামী লীগের পরিবারের সদস্য বা আত্মীয় স্বজন। যেমন আমাদের লুৎফর রহমান, আমাদের শামসু ভাই ব্রাহ্মণবাড়িয়ায়, তার আপন ফুফাতো ভাই ছিল বিডিআর। তাছাড়া নানকের আত্মীয় আমাদের পঞ্চগড় এমপি, তার মেয়ের জামাই মালিকুল ইসলামের নাতি জামাই সহ অগণিত। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে বিডিআরে আমরা কিন্তু বিচার করেছি, যারা এই হত্যাকাণ্ডের বিচার করেছি। আজকে জানলাম বিডিআর হত্যাকাণ্ডে আমরা যাদের বিচার করেছি, কারাগারে প্রেরণ করেছি, তাদের সকলকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনারা জানেন যে একজন সুদখোর গরিবরে ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ নিয়ে যিনি নিজেকে ফুলে ফুটে উঠেছে, আর দেশে বিদেশে প্রচুর তার অর্থ সম্পদ, ক্ষমতা নেওয়াটাই তার শুধু বাকি ছিল। সেটাও সে যখন ক্ষমতা নিয়ে জনগণের জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে। অস্ত্র, সন্ত্রাস এবং অস্ত্রের খেলা, এটাই চলছে বাংলাদেশে। যত জঙ্গি সন্ত্রাস, 21শে আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছিল তার যে সাজাপ্রাপ্ত আসামি, তাদের মামলা খারিজ করে দিয়ে তাদের মুক্তি দেওয়া হয়েছে। হলি আর্টিজেনে যে জঙ্গি হামলা, তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ছিল কারাগার থেকে সবাই মুক্ত, এবং এখন বিডিআর এর সাজাপ্রাপ্ত আসামি তাদেরকেও জামিন দিয়ে দেওয়া হলো। যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহান, তিনি একসময় বিডিআর এর বিজি ছিল। আসামিদের ছেড়ে দেওয়ার মধ্যে থেকে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে ওই বিডিআর এর বিদ্রোহের সাথে কি তাদের, কারণ আমরা 233টা সিট দিয়ে সরকার গঠন করলাম, তখন এই বা আমাদের একটা চক্রান্ত ছাড়া আর কিছুই না। কিন্তু সেখানে এতজন মানুষ জীবন দিল, তাদের এত মার্কফত কামনা করি, কিন্তু আমি তো বিচার করেছি। কিন্তু সেই বিচার তারা কেন আসামিদেরকে আজকে সুরক্ষা দিচ্ছে, সেটাই আমার বড় প্রশ্ন। তো বাংলাদেশ যখন আর্থসামাজিক ভাবে এগিয়ে যায় তখনই চক্রান্ত শুরু হয়। আপনাদের মনে আছে যখন আমাদের মুক্তিযুদ্ধ চলে, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জার কি বলেছিল? বলেছিল বাংলাদেশ স্বাধীনে কি হবে, বাংলাদেশ স্বাধীন হলে একটা বটমলেস বাস্কেট হবে। কিন্তু বাংলাদেশ কিন্তু সে বটমলেস বাস্কেট থাকে নাই। জাতির পিতা যখন সম্পূর্ণত দেশ করে যান, তার প্রধানকে অনুসরণ করে আমরা এই দেশকে দেশে মর্যাদা দিই। এবং 2008 নির্বাচন, 2014 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দেয়, কারণ আমরা জনগণের জন্য কাজ করেছি। 2023 অর্থবর্ষে আমাদের ছিল 7.25। 2,793 মার্কিন ডলার, প্রায় 5 বৃদ্ধি করি, যা অনেক কম। তার বিষয় ধরুন 8,779 টাকা করে আমাদের দেশের মানুষ অন্তর্ভুক্ত, যা ছিল মাত্র 598 টাকা। মানুষের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে দ্রব্যমূল্য সেদিকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলাম। আমাদের মূল্যস্ফীতি কখনোই 5 ভাগের উপরে যায় নাই, কিন্তু প্রবৃদ্ধি সবসময় অ্যাভারেজ 6 ভাগ বা 7 ভাগ, এমনকি 20 সালে আমরা 8 ভাগে পর্যন্ত উন্নীত করতে পেরেছিলাম। কোভিড-19 অতিমারি, ইউক্রেনের আসার যুদ্ধ, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, এর জন্য আমাদের এই উন্নয়নের গতিটা কিছুটা শ্লথ হয়ে যায়। কিন্তু তারপরেও আমরা কিন্তু
আমাদের উন্নতিটা অব্যাহত রাখি। আমরা বাজেট দিয়েছিলাম, আমি যখন সরকার গঠন করি তখন মাত্র 68,000 কোটি টাকার বাজেট ছিল। আর আমরা এই 2024 সালে বাজেট দিয়েছিলাম, বা 2024-এর বাজেটে ছিল 7,97,000 কোটি টাকার উপরে। এবং একই সাথে সামঞ্জস্য উন্নয়ন বাজেট আমরা বৃদ্ধি করে সারা বাংলাদেশে আমরা উন্নতি করি। আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আমরা ওই 23 সাল পর্যন্ত 2,74,674 কোটি টাকায় উন্নীত করেছিলাম এবং 24-এর বাজেটে আমরা তা বৃদ্ধি করে 3 লক্ষ কোটি টাকার কাছাকাছি আমরা নিয়ে আসছি, যেন আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে যেতে পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সেই উন্নয়ন বাজেট এবং আমাদের মূল বাজেট আমরা দিয়ে আসলাম জুন মাসে পরে আগস্ট মাসে আপনারা জানেন যে আমার একটা অস্বাভাবিক পরিস্থিতিতে আমি বাধ্য হই ঢাকা ছেড়ে দিতে। আমাদের সুদখোর তথাকথিত সেই এখন তো সে এখন জঙ্গি নেতা সে ক্ষমতা দখল করে, ক্ষমতা অবৈধভাবে অসাংবিধানিক ভাবে বসে। এখন যদি টাকা নেই, পয়সা নেই। আমরা আমাদের গত বছর যে প্রান্তিকে আমাদের প্রবৃদ্ধি 6.04% উন্নীত করেছিলাম, অথচ এবারে সেই একই প্রান্তিকে প্রবৃদ্ধি মাত্র 1.81%। আমার প্রশ্ন, এত ক্ষতি একটা দেশের একটা মানুষ কিভাবে করতে পারে? প্রবৃদ্ধি এত কমে যাবে কেন? তিনি তো নোবেল লড়েন, তিনি তো বিরাট বিজ্ঞ মানুষ, সারা বিশ্বব্যাপী তার নাম। সে ক্ষমতা চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। খুচরো ঋণ দিয়ে গরিবের কাছ থেকে জোর করে মোটা সুদের টাকা নেয়া আর রাষ্ট্র চালানো এক না, এটা হলো বাস্তবতা। এটাই সে প্রমাণ করেছে যে একটা রাষ্ট্র চালাতে সে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। কিন্তু তার ক্ষমতার লোভ, এই ক্ষমতার লোভের আগুনে আজকে বাংলাদেশ জ্বলছে। আপনারা জানেন প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, এমন ভাবে জিনিসের দাম বেড়ে গেছে যে আজকে মানুষ দিশাহারা। এই অবস্থায় আমরা বিদ্যুৎ দিলাম ঘরে ঘরে, সে আসলে বিদ্যুৎ দিতে পারে না। 28,562 মেগাওয়াট বিদ্যুৎ, অর্থাৎ 8 গুণ আমরা বাড়িয়েছিলাম, 100% মানুষকে বিদ্যুৎ দিয়েছিলাম, সে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছে। আমরা মানুষের সাক্ষরতার হার 78 উন্নীত করেছি, আজকে শিক্ষার পরিবেশটাই নষ্ট করে দিয়েছে। দেশটাকে নিয়ে খেলা, এমনকি আমাদের আমলে আওয়ামী লীগ সরকার এসে বাংলাদেশে আমরা খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি করেছিলাম, মাত্র বিএনপির আমলে ওদের মাত্র 1,80,00,000 মেগাওয়াটের মেট্রিক টনের মতো করতে পারত। আর সেই জায়গায় আমরা 1,92,16,000 মেট্রিক টন উৎপাদন বৃদ্ধি করে খাদ্যের দেশকে এখন 1 কোটি পরিবারের জন্য টিসিবি কার্ড, বাড়ি বাড়ি কার্ড দিয়েছিলাম, যেন তারা যেন মাত্র 30 টাকায় চাল কিনতে পারে। এখন শুনলাম সেগুলি প্রায় বন্ধ, চাল দিতে পারবে না। থাকার অধিকার নাই কি থাকবে না তার খাদ্য। যেখানে আমি 1 কোটি কার্ড দিয়েছিলাম, 43 লাখ আওয়ামী লীগ করে না, তারপরে আওয়ামী লীগ দলীয় করে না। আওয়ামী লীগ যারা দরিদ্র নিম্নবিত্ত সকল মানুষের কথা বিবেচনা করে, সকল মানুষের কথা চিন্তা করে এবং সকলের জন্যই আমরা কাজ করি। তাতে এটাই প্রমাণ হয় যে 57 লক্ষ অর্থাৎ অতিরিক্ত মানুষকে যে আমরা দিচ্ছি, তাদেরকে তারা আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করতে পারে।
পারেন নাই। তার মানে জনগণের সেবক হচ্ছে সরকার, আমরা জনগণের সেবা করি। যখন প্রধানমন্ত্রী হই তখন এটা সকল মানুষের জন্য, কাজে সকলের কল্যাণ করাটাই আমাদের কাজ, আমরা সেটাই করে যাচ্ছি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার সেই ব্যবস্থাটাই আমরা দিয়েছি। আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে জনজীবনে নাবিশ্বাস উঠেছে, তখন হঠাৎ দেখলাম যে ইরোজ সাহেব সেখানে ভ্যাট বসালেন, ট্যাক্স বসালেন, যেটা 5% ভ্যাট ছিল সেগুলি কোথাও 15, কোথাও 19, কোথাও এমনকি 30, কোথাও 60 ভাগে উঠে গেল। একে তো বাজেটের অনেক উন্নয়ন বাজেট তারা বাতিল করে দিল, তার উপর এই যে ট্যাক্স বসিয়ে মানুষের পকেট খালি করা, নিজের পকেটে ভরট করা, এটাই সে করে যাচ্ছে। এটাই বোধ হয় তার চরিত্র। সচিবালয় আগুন, কিভাবে আগুন লাগলো এই জবাব তো ইউনূস সাহেবকে দিতে হবে। তার স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয় আগুন লাগার পর সে কিন্তু যায় নাই। আমাকে কে বললো যে সে নাকি 3 দিন ঘর থেকেই বের হয়নি। এটা কি ধরনের কথা? আর মামলা মোকদ্দমা এমন ভাবে মানুষের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে, আওয়ামী লীগের সকল নেতাকর্মী সবার বিরুদ্ধে মার্ডার কেস। আমার বিরুদ্ধে দিয়েছে প্রায় 250। তবে আমি যাদের মেরেছি, হত্যা করেছি, শহীদ হয়ে গেছে, এর মধ্যে প্রায় 53 জন নাকি জীবন্ত হয়ে ফিরে এসেছে। মানে মামলা দেওয়াটাও যেন একটা খেলা, সে খেলাই সে খেলছে। একজন সমন্বয়ক বলেছে মেট্রো রেলে আগুন না দিলে, পুলিশ হত্যা না করলে নাকি তাদের বিপ্লব সফল হতো না। তার মানে কি, এই যে পুলিশ হত্যা হলো, অগণিত ছাত্র হত্যা হলো, মানুষকে হত্যা করা হলো, এর দায় দায়িত্ব তারা স্বীকার করে নিচ্ছে। আবার এদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। 15 জুলাই থেকে যত অপকর্ম যে করেছে, হত্যা, খুন, অগ্নিসংযোগ, এগুলির কোনো বিচার হবে না, তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। এটা কোন ধরনের কথা? দেশে কি ন্যায় বিচার থাকবে না? আইনের শাসন থাকবে না? তার উপর আপনারা দেখেছেন যে এই ছাত্রীর একজন সমন্বয়ক বলেছে যে আমাদের এখানে অত ছাত্র আসেনি, তাই আমরা ফলস আইডি কার্ড বানিয়ে ছাত্র সাজিয়ে গণভবনে ভয় দেখাতে চেয়েছিলাম। তার মানে এর মধ্যে ছাত্র ছাড়াও কিশোর গ্যাং, ওই মোহাম্মদপুর আর মিরপুরের যে বিহারীদের থেকে ছেলেপেলে আনা, অন্যান্য যাদেরকে আনা, তাদের ছাত্র সাজিয়ে তাদেরকে সাদা প্যান্ট, কালো প্যান্ট, সাদা শার্ট বানিয়ে পরিয়ে তারপরে তাদেরকে নিয়ে আসা হয়। সাধারণ ছাত্র ছাত্রীদের তারা তো বিভ্রান্ত হয়েছে, অনেক মানুষ বিভ্রান্ত হয়েছে। কিন্তু এরা নিজেরা বলছে লাশ ফেলো, সরকার বয়ে যাবে। আবু সাইদের হত্যাকাণ্ডের আপনারা নিশ্চয়ই দেখেছেন, পুলিশ গুলি করলো, সে বুক পেতে দিল, পরপর 4টে গুলি গেল, কিন্তু একটা ফোঁটাও রক্ত ঝরলো না। তাকে হাসপাতালে নেওয়া হলো না চিকিৎসার জন্য। 5 ঘন্টা পর তাকে হাসপাতালে নিল মুমূর্ষ অবস্থায়। তবে আবু সাইদের হত্যাকারী কে? আমি যদি বলি ইউনূস সাহেবকে প্রশ্নের উত্তর দেবেন? ওই সমন্বয়করা কি উত্তর দেবে? আর সমন্বয়কদেরও কথা বলি, এর মধ্যে অনেকেই তো ছাত্রলীগ করতো, তারা ছাত্রলীগে এসে ঢুকেছিল, এরপর পয়সা গেছে ব্যবসা খায়, বিক্রি খেয়ে সন্ত্রাসী, জঙ্গি ট্রেনিং এবং এই সমস্ত কাজ করে বেরিয়েছে। এবং মুগ্ধের হত্যা, আবু সাইদ হত্যা সহ যে কটা ছাত্র হত্যা হয়েছে বা যারা হত্যা হয়েছে, আপনারা খেয়াল করে দেখেন যে বুলেট ব্যবহার করা হয়েছে,
7.62 বুলেট। ইউনূসের তখন যিনি স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, তিনি নিজে বলেছেন যে এই বুলেট পুলিশের হাতে নাই, এই বুলেট সিভিলিয়ানদের হাতে, সেটা তদন্ত করতে হবে। যে মুহূর্তে তদন্তের কথা বললেন সেই মুহূর্তে তাকে বের করে দেওয়া হলো। যখন 6 জন মারা গেছে আমি শুনলাম, তখনই আমি একটা জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম তদন্তের জন্য। হাইকোর্টের জজ সাহেবদের দিয়ে আমি এই কমিটি করে দিই, তারা তদন্তের কাজও শুরু করেন। কিন্তু আমাদের ডক্টর ইউনূস আবার সেই তদন্ত বন্ধ করে দেন। রহস্যটা কি? এই তদন্ত বন্ধ করে দেওয়ার অর্থ এই হত্যাকাণ্ড সম্পর্কে তার সে জ্ঞাত, সে জানে বা তার হাত আছে। তিনি তার মেটিকুলাস ডিজাইন অর্থাৎ মাস্টার মাইন্ড এদের মাধ্যমেই কিন্তু করেছে। বিল ক্লিন্টনের অনুষ্ঠানে তিনি খুব গর্ব করে বললেন যে এই আন্দোলনের কোনো নেতা ছিল না, ছাত্র জনতা ছিল না, এটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমেই অর্থাৎ অতি সূক্ষ্মভাবে সুপরিকল্পিতভাবে এই আন্দোলন ঘটানো হয়েছে এবং মানুষ তাদের কথা বিভ্রান্ত হয়েছে। এটা হচ্ছে বাস্তবতা। এই হত্যাকাণ্ড সেইভাবে সেই মেটিকুলাস ডিজাইনের অংশ, আবার অর্থনৈতিক ভাবে বাংলাদেশটাকে যে একেবারে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে, সেটাও তো তার ওই ডিজাইনের একটা খেলা বোঝায়। যে কথা বলেছে উনি বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে চান, তাদেরই দালালি করে বেড়াচ্ছে, এটাই হলো বাস্তবতা। কাজে এর আমাদের অগণিত আওয়ামী লীগ নেতা করে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সব পুড়িয়ে দিয়েছে, একেবারে নিঃস্ব করে দিচ্ছে। আর তার ওই ছাত্র নামধারীরা অসমন্বয়করা এক এক বাড়ি গেছে, মন্ত্রীদের বাড়ি, এমপিদের বাড়ি, আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি, লুটতরাজ, অগ্নিসংযোগ, আর তারপর তাদেরকে পুলিশের হাতে তুলে দেয় এবং কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করা। রাস্তা দিয়ে লোক যাচ্ছে, কেউ বলছে উনি আওয়ামী লীগ করে, অমনি তার কুপিয়ে হাতটা ফেলে এক কুপি হাতটা ফেলে দিল। গত কয়েকদিন আগেও আমাদের একজন কর্মীকে হাত কেটে দিয়েছে। এইভাবে তাদের অত্যাচার নির্যাতনে আজকে জনগণ অতিষ্ঠ। চুরি, ডাকাতি, ছিনতাই হচ্ছে, একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ। প্রায় 150 গার্মেন্টস 170টা গার্মেন্ট ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে, লেবাররা বেকার। অন্যান্য ইন্ডাস্ট্রিতে আগুন দিয়েছে, সেই মেক্সিম বুকো থেকে শুরু করে বহু ইন্ডাস্ট্রি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এমনকি মানে আমাদের প্রাণের ওদের কয়েকটা ইন্ডাস্ট্রি ছিল, 2-3টে ইন্ডাস্ট্রি পুড়িয়েছে এবং আরো অনেকের ইন্ডাস্ট্রি পুড়িয়ে দিয়েছে। ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না। অনেক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা, তাদেরকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে। আচ্ছা, সাংবাদিকদের উপর হামলা, 300 সাংবাদিক চাকরি হারিয়েছে, তাদের প্রেস ক্লাবের কার্ড বাতিল, অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, তাদের বিরুদ্ধে হত্যা মামলা, প্রায় 100 জনের মতো হাসপাতালে, এমনকি ডাক্তার, আমার পেজে মানে ভালো ভালো চিকিৎসক, তাদেরকে বন্ধ হত্যা মামলা এবং তাদের গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে। অনেকেই মানে মামলা খেয়ে ঘরে বসে আছে, তা কোথাও না কোথাও আশ্রয় নিয়ে আছে। সাংস্কৃতিক কর্মী তারাও রেহাই পায়নি, ইঞ্জিনিয়ার তারাও রেহাই পায়নি। কোন এমনকি পেশাজীবীদের উপর হামলা। একটা সমাজের কোন শ্রেণী বাদ নেই যাদের উপরে বাহিনী হামলা না চালাচ্ছে। শিক্ষকদের গলায় জুতোর মালা পরানো, তাদেরকে দিয়ে জোর করে সিগনেচার করে পদত্যাগ করানো, প্রিন্সিপাল অথবা ইউনিভার্সিটির টিচার অথবা স্কুলের শিক্ষক, তাদের উপরে ছাত্রছাত্রীরা কিভাবে নিজের শিক্ষকের গলায় জুতোর মালা পরায়, গাছের সাথে শিক্ষককে বেঁধে রাখে, তাদেরকে জোর করে সিগনেচার করায়। এবং একজন তো মানে এত শখ যে সে সেখানে মারাই গেল সিগনেচার করতে চেয়ে, কারণ এই অপমান সে শুনতে পারেনি। এই ছাত্রছাত্রীদের কি শিক্ষা দিচ্ছে? যারা আজকে শিক্ষকদের জোর করে নিয়ে অপমান করে গালে টল মেরে তাদেরকে দিয়ে জোর করে পদত্যাগ করায়, যদি কোনোদিন এমনও হয় যে এই ছাত্রছাত্রী আমার বাবা মাকে বললো যে বাবা তুমি আর আমার বাবা নাই,
রিজাইন করো। তো কি জবাব দেবে? এই গার্জিয়ানরাই বা কেমন, তারা কি করে? আর এই সরকার এভাবে কেন আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছে, সেটাই আমার প্রশ্ন। কাজে দেশটাকে আজকে একেবারে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। এই অবস্থা বেশি দিন চলতে দেওয়া যায় না। যার জন্য আপনারা বিদেশে আছেন, নিরাপদে আছেন, কিন্তু আপনারা নিজেরাই জানেন আপনার নিজস্ব এলাকা, প্রত্যেক এলাকায় একটু খবর নেবেন। অগণিত মানুষ আজকে দুর্ভোগে পড়ছে। আমি বাংলাদেশের জন্য কোনো হতদরিদ্র না থাকে সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করি। এখানে 41.1 ছিল দারিদ্রের হার, আমি 18.7 নামিয়ে এনেছিলাম। হতদরিদ্র সেখানে 25% 1 সেখানে আমি মাত্র 5% 6 নামিয়ে দিচ্ছিলাম। আমার লক্ষ্য ছিল যে বাংলাদেশে কত দরিদ্র থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না, প্রত্যেকের অন্তত একটা ঘর থাকবে, জীবন জীবিকার ব্যবস্থা থাকবে, যেটা আমাদের সংবিধানে জাতির পিতা দিয়ে গেছেন যে প্রত্যেক মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা থাকবে। সেটাই আমি করতে চেষ্টা করেছি। আজকে আমাদের সেই সংবিধান, যে সংবিধান লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা তৈরি করেছি, সেই সংবিধানে তারা হাত দিয়েছে। সংবিধান তাকে ছুঁড়ে ফেলে দেবে, কোন এক সমন্বয়ক বলে। এবারে অমর্যাদা দেওয়া, এটা কখনো আমরা মেনে নিতে পারি না। কারণ এই সংবিধান আমাদের পবিত্র আমানত। স্বাধীনতার ঘোষণা বাতিল করে তারা নাকি ঘোষণা দেবে। কিসের ঘোষণা দেবে? এই ঘোষণা দেওয়ার অধিকার তাদেরকে দিয়েছে, তাদের জনগণের ম্যান্ডেট আছে, তারা কি জনগণের স্বীকৃতি নিচ্ছে? এই সংবিধান যারা রচনা করেছে তারা জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন, তৈরি করেছে। আজকে সেই সংবিধানকে তারা অবমাননা করার চেষ্টা করছে, সংস্কার করবে। গায়ে মানে না, আপনি মরুন। যে ইউনুসকে এই দায়িত্ব দিয়েছে সংস্কার করার, তার কি অধিকার আছে? গরিবের রক্ত চোষা একটা লোক আজকে আমার বদলতেই এত পয়সা। ওই গ্রামীণ ব্যাংক তো করে না, গ্রামীণ ব্যাংক তো সরকারি ব্যাংক। আজকে সেই গ্রামীণ ব্যাংকের মালিকানা দান, যেটা পাবলিক প্রপার্টি ছিল এটা তারা ব্যক্তিগত প্রপার্টি নিয়ে নিচ্ছে। সরকার জন্য 5 ভাগ রেখে বাকি সবই সে পাচার করছে। মোবাইল ফোন গ্রামীণ ফোনের ব্যবসাটা আমি তাদেরকে দিয়েছিলাম, বলেছিল এটা দিয়ে গরিবের সাহায্য হবে, আর যে লাভ হবে সেটা গ্রামীণ ব্যাংকে যাবে। 1 পয়সা তো যায় নাই, তার উপর ট্যাক্স ভ্যাট বসিয়ে দিচ্ছে। তাদের নিজের ট্যাক্স কিন্তু দেবে না। 666 কোটি টাকা ট্যাক্স দেয়নি, মামলা হয়েছিল। 6 আগস্ট সেই মামলা রায় হবার কথা। তো কাজী এমন ঘটনা ঘটালো যে রায় হলো না, তিনি ক্ষমতা এসে তার ট্যাক্স মাফ, গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মাফ, তার ব্যক্তিগত ট্যাক্স মাফ, তার 54টা কোম্পানি, তার ইন্ডাস্ট্রি, সব কিছু তাকে ট্যাক্স মাফ। আর সাধারণ মানুষকে ট্যাক্স দিতে হবে। তাহলে কেন দেবে মানুষ ট্যাক্স? নিজের ট্যাক্স মাফ করবেন আর অন্যের উপর ট্যাক্স চাপাবেন, ভ্যাট চাপাবেন, সরকার চাপাবেন। আর কি পরিমাণ যখন জিনিসের দাম প্রায় 14% উপরে তার মূল্যস্ফীতি, যখন মানুষের জীবনে রাবিশা হচ্ছে, মানুষের কোনো কাজ নাই, কর্মসংস্থান নাই, 2 পয়সা কামাই করার কোন সুযোগ নাই দেশের, এমন একটা অবস্থা নিয়ে মানুষের ভ্যাট ট্যাক্স বসিয়েছে। কাজে এই মানুষের রক্ত চোষা, হত্যাকারী, জঙ্গিদের মুক্তিয়াকারী ইউনুসের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। সেটা অবৈধভাবে ক্ষমতা আছে, তার হাতে দেশকে বাঁচাতে হবে, জনগণকে বাঁচাতে হবে। আর এটা তাকে এখান থেকে হটিয়ে করাতে হবে। উনি এসে জুড়ে বসেছে এবং তাকে হটিয়ে দিয়ে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে। আর এই ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করতে হবে, কারণ এই ভ্যাট ট্যাক্স বসানোর কোনো অধিকার নাই এবং সেটা সম্পূর্ণ বেআইনি ভাবে দিয়েছে। তার কারণ হচ্ছে যে ট্যাক্স যদি দিতে হয় তাহলে 2.5 বাড়াবে, তাহলে আমাদের অনুমোদন লাগে, বিনা অনুমোদনে সেই ট্যাক্স বসিয়েছে।
কাজে এই ভ্যাট ট্যাক্স বসার কোনো অধিকার তার নাই, সম্পূর্ণ বেআইনি কাজ করে, বেআইনি ভাবে ক্ষমতা দখল, বেআইনি ভাবে আবার ট্যাক্স বসানো। কাজে আমরা এটুকু চাই যাদের দায় মুক্তি দিয়েছে তাদের বিচার ইনশাআল্লাহ একদিন হবেই, কারণ 15 আগস্টে জাতির পিতা হত্যাকারীকেও দায় মুক্তি দেওয়া হয়েছিল, আমি কিন্তু তাদের বিচার করেছি। কাজে আজকে যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে আওয়ামী লীগের প্রায় 20,000 নেতা কর্মী আজকে আহত, এর মধ্যে কয়েক হাজার নিহত, পুলিশের 3,000 উপর পুলিশ হত্যা হয়েছে, 450 থানায় আগুন দিয়ে পুড়িয়েছে, পুলিশ থেকে ঘরে আটকে রেখে আগুন দেওয়া এবং পুড়ে মারা, তারপরে এমনকি কুপিয়ে কুপিয়ে হাত পা কাটা। বিএনপির এক নেতা সিরাজগঞ্জে তিনি বলে দিলেন পুলিশকে মেরে তারা ঠান্ডা করে দিয়েছিল বলেই নাকি তার আন্দোলন সফল হয়েছে। আর এক সমন্বয় তো বললো যে পুলিশ সরকার মেট্রো রেলে আগুন না দিলে নাকি বিপ্লব সফল হতো না। এই সমস্ত হত্যাকাণ্ডের দায় দায়িত্ব এই সমন্বয় এবং ইউনুসকে নিতে হবে এবং ওই দায় মুক্তি বা ইন্ডেমনিটি দেওয়া চলবে না। ইনশাআল্লাহ একদিন এদের বিচার বাংলার মাটিতে হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বাঁচিয়ে রেখেছেন তখন এই বিচার আমরা ইনশাআল্লাহ করবই করব। লুটপাট, অগ্নিসংযোগ এই সব কিছুর বিচার একদিন বাংলা মাটিতে হবে। ইউনুসকে হটানোর জন্য জনমত সৃষ্টি করা, নিজের এলাকায় মানুষের যে কষ্ট সে কষ্ট দূর করা এবং দেশের মানুষের ভাগ্য নিয়ে এরা যে চিনি বেরিয়ে খেলছে এটা থেকে মুক্তি দেওয়ার জন্য সবাই মিলে এক হয়ে কাজ করবেন, সেটাই আমার আহ্বান। এবং এই ভ্যাট ট্যাক্স দিয়েছে এর মধ্যে যে যেখানে যেভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা আছে তাদেরকে আমি বলবো যে আমাদের ব্যবসায়ী, ইন্টারনেট ব্যবহারকারী, মোবাইল ফোন ব্যবহারকারী, দোকানদার, রেস্টুরেন্টের মালিক যারাই আছে আজকে সকলের উপর ভ্যাট ট্যাক্স বসিয়েছে। কাজে প্রত্যেকেই আন্দোলন করতে হবে, সেখানে কেউ হরতাল, কেউ মিছিল, মিটিং, মানববন্ধন, এমনকি প্রয়োজনে হরতাল ডেকে হলেও এই আন্দোলন গড়ে তুলে এই ভ্যাট ট্যাক্স বন্ধ করতে হবে এবং সেই সাথে সাথে ইউনুসের পদত্যাগ যাতে করে তার বাধ্য করতে হবে, একে ক্ষমতা থেকে হটাতে হবে। যে পথে সে এসেছে সেই পথে তাকে বিদায় দিতে হবে। বিচার হবে বাংলাদেশে ইনশাআল্লাহ, বিচারও ইনশাআল্লাহ হবে, কারণ এত অন্যায় এত পাপ আল্লাহ সহ্য করবে না। কাজে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সে কামনা করি এবং দোয়া করবেন বাংলাদেশের মানুষের জন্য যে এই অত্যাচার নির্যাতনের হাত থেকে আর ইউনুস বাহিনীর সন্ত্রাসী জঙ্গিদের হাত থেকে বাংলাদেশ যেন মুক্ত হয়। কাজে বাংলাদেশকে জঙ্গি মুক্ত করবার জন্য এবং ইউনুসও জঙ্গিদের সন্তান, কাজে জঙ্গির হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে যার যে অবস্থান থেকে দেশের ভিতরে মানুষের সঙ্গে যোগাযোগ করে আপনারা কাজ করে যাবেন। এবং আমার দেশবাসীর প্রতি আমি শুভেচ্ছা জানাই, আপনাদের শুভেচ্ছা জানাই এবং কথা বলার সুযোগ পেয়ে আমি সত্যি আনন্দিত। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Subscribe to my channel.